আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। তৃতীয় দিনে তারেক রহমানের ব্যস্ত সময় ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন, হাদির কবর জিয়ারত। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ, ইনকিলাব মঞ্চের তীব্র যানজট। পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে ৩৫ বস্তা টাকা, গণনায় অংশ নিলেন ৫ শতাধিক মানুষ। এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে তারা কর্মসূচি শুরু করেন, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদির কবর জিয়ারত করতে আসলে আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে কাটাবনের সড়কে অবস্থান নেয়। পরে তারেক রহমানের হাদির কবর জিয়ারত শেষে চলে যাওয়ার পর আবারও তারা শাহবাগের সড়ক অবরোধ করেন। হাদির খুনিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। হাদি মারা গেল মানে বাংলাদেশ নাড়াই দিছে, অথচ তার কিন্তু বিচারের কোনো রকম মুভমেন্ট নেই। আমি হাদি হত্যার বিচার চাইতে এসেছি। আমরা জানতে চাই, আমরা পরিষ্কার হতে চাই, এই বাংলাদেশ সরকার কেন পারছে না, কেন এই হাদি হত্যার বিচার হচ্ছে না। যিনি আসামি তাকে এই শহীদ চত্বরে এনেই তার আমরা চাই ওপেনে ফাঁসির কাস্টডি করা হোক। শাহবাগে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত, আরও খবর নিয়ে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সীমান্ত, শাহবাগের এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, গতকাল থেকে শুরু হওয়া শাহবাগে যে ইনকিলাব মঞ্চের যে অবরোধ কর্মসূচি সেটি এখনও চলছে। আপনি জানেন যে এই শরীফ ওসমান হাদি যে হত্যার মূল পরিকল্পনাকারী, যারা এই হত্যার সাথে জড়িত রয়েছে, যারা গুলি করে পালিয়েছে, সেই মূল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো শাহবাগে কিন্তু ছাত্র জনতার ঢল নেমেছে। একেবারে নারী, শিশু থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে শাহবাগ মোড়ে এসে তাদের সাথে সামিল হওয়ার জন্য, কিন্তু গতকাল রাত্রে যে ৩ জন উপদেষ্টা আসার কথা ছিল সেটিও শেষ পর্যন্ত তারা আসেন নাই। তারা এখন আহ্বান জানাচ্ছেন তাদেরকে এই শাহবাগ মোড়ে তাদের সাথে এসে সামিল হওয়ার জন্য, আন্দোলনে সামিল হওয়ার জন্য। এমনকি যারা হত্যাকারী রয়েছে তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য এখন পর্যন্ত কী ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থারা, সেই হাদির হত্যাকারীদের খুঁজে বের করতে এখনও তারা সরকারের কাছে আহ্বান জানিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে শেষ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এই অবরোধ থেকে তারা আরও কঠোর কর্মসূচিতে তারা যাবেন ইনকিলাব মঞ্চ। সুমনা, এই ছিল আমার কাছে এই শাহবাগ থেকে এই আন্দোলনের সর্বশেষ। জি সীমান্ত, আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে আসব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আজ সশরীরে নির্বাচন কমিশনে গিয়ে এই সংক্রান্ত ফর্ম পূরণ ও ছবি তোলেন তিনি। এ সময় তার মেয়ে জাইমা রহমানও ভোটার হওয়ার ফর্ম পূরণ করেন। এর আগে জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা জানান তিনি। পালন করেন 1 মিনিট নীরবতা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোট সহ 11 জনকে আটক করেছে নৌবাহিনী।
গতরাতে বঙ্গোপসাগরে টহল চলাকালে কুতুবদিয়া বহিনোঙর এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা অবৈধভাবে 1000 লিটার ডিজেল, 650 বস্তা সিমেন্ট পাচার করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত বোট সহ 11 জন পাচারকারীকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর জাহাজ বোটটি থামার সংকেত দিলে বোটটি গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া করে তাদেরকে আটক করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সীতাকুণ্ড আকবর শাহ পাহাড়তলীর আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে আসলাম চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া সাধারণ মানুষের মন জয় করেছেন। এবার জিয়া পরিবারের সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গতিশীল ও আধুনিক নেতৃত্বে বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে। মতবিনিময় সভায় চট্টগ্রাম 4 নির্বাচনী এলাকার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার 35 বস্তা টাকা পাওয়া গেছে। এখন চলছে গণনা। জেলা শহরের ঐতিহাসিক মসজিদটিতে 13টি দান বাক্স রয়েছে। এগুলো সাধারণত 3 মাস পর খোলা হয়। এবার খোলা হয়েছে 3 মাস 27 দিন পর। ধারণা করা হচ্ছে টাকার পরিমাণ এবার অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপারের উপস্থিতিতে সকাল 7টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। পাগলা মসজিদ কর্তৃপক্ষ জানায়, টাকা গণনায় অংশ নিয়েছে পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার 110 জন ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার 250 জন ছাত্র, পাগলা মসজিদের 33 জন স্টাফ, রূপালী ব্যাংকের 100 জন কর্মকর্তা। এছাড়াও রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় অর্ধ শতাধিক সদস্য। ঠাকুরগাঁওয়ে একটি মাজার ও কবর ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে কে বা কারা মাজারে ভাঙচুর চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় মুসল্লিরা মাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ আদায় করতে গেলে দেখতে পান মাজারের গ্রিল ভেঙে ফেলা হয়েছে এবং পাশের 3টি কবর ভাঙচুর করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। দেখলাম যে কবরগুলো ভাঙচুর এবং ওই যে পীর সাহেবের কবর জালনাটা খুলানো, এগুলো দেখলাম। যাই ঘটনাটা ঘটাক না কেন, এই কাজটা মানসিক কোনো কর্মকাণ্ড না। আমরা প্রজন্ম পর প্রজন্ম এটা আছে। আসলে হঠাৎ করে কালকে রাতের 1:15 দিকে আমিও আগুনের দেখছি। ঘটনার মধ্যে আসার পরে অনেকজনে আমরা এলাকাবাসী নামাজে আসছে, তখনই দেখছি এই অবস্থা। জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য এসব করা হচ্ছে। আসলে এটার জন্য সুষ্ঠু বিচার অবশ্যই প্রয়োজন। আশেপাশে ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে টানা 14 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 26শে ডিসেম্বর রাত 7টা থেকে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় তৈরি হয় দীর্ঘ যানজট। ঘাট এলাকার 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে শত শত যানবাহন আটকা পড়ে। ফেরি বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন যাত্রীবাহী বাসের যাত্রী এবং পচনশীল পণ্যবাহী ট্রাকের চালক ও সহকারীরা। পরে কুয়াশা কমলে সকাল 9টা 40 ফেরি চলাচল স্বাভাবিক হয়। অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরে পণ্ড হল নগর বাউল খ্যাত জেমসের সঙ্গীত অনুষ্ঠান। ফরিদপুর জেলা স্কুলের 185তম বর্ষপূর্তি ঘিরে 2 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বর্ষপূর্তি উদযাপন কমিটি। এরই অংশ হিসেবে শুক্রবার সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতে র্যাফেল ড্র, এরপরে জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউল খ্যাত জেমসের সঙ্গীত পরিবেশনের কথা ছিল। তবে অনুষ্ঠানটি কেন্দ্র করে সাধারণ মানুষ স্কুলে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা রক্ষীরা বাধা দেয়। এক পর্যায়ে বহিরাগতরা অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে না পেরে ইট পাটকেল নিক্ষেপ করে অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করে। পরে রাত 10টার দিকে আয়োজক কমিটি জেমসের অনুষ্ঠান বাতিল করে।
নির্বাচন সুষ্ঠুভাবে হবে, যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার বেলা 12টার দিকে মাদারীপুরের মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, সরকার চেষ্টা করছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আপনারা জানেন যে ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে। জনগণ সরকার পাশে থাকবে, এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা এই নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা। শেষ কথা যে বাংলাদেশের প্রতিটা দেশপ্রেমিক মানুষ বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে যেন হয় সেটার জন্য এগিয়ে আসবে, সহযোগিতা। ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ভাইবোন সহ 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল 7:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, সকালে খুলনা থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি মুনসুরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের 3 যাত্রী নিহত হয়। বন্ধ থাকা পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার পর বড়দিন ও সাপ্তাহিক ছুটিতে পর্যটকের ঢল নেমেছে পর্যটন কন্যা বান্দরবানে। টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বান্দরবানে আসছেন পর্যটকরা। রুমা উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র বগা লেক, কেওক্রাডং, থানচি উপজেলার তমাতুঙ্গি ও রেমাক্রি পর্যটন কেন্দ্র দীর্ঘদিন বন্ধ থাকার পর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ভিড় বেড়েছে কয়েক গুণ। সিরিয়ায় একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 18 জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হোমস শহরের ইমাম আলী ইবনে আবি তালিব মসজিদে এই হামলা চালানো হয়। এলাকাটিতে দেশটির সংখ্যালঘু আলাউই সম্প্রদায়ের মানুষ বসবাস করে। গোয়েন্দা সূত্রের বরাতে দেশটির গণমাধ্যমগুলো জানায়, মসজিদের ভেতরে বিস্ফোরক রেখে এই হামলা চালানো হয়। হামলার নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার ফ্লোরিডায় ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন দুই নেতা। এর আগে বড়দিনে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে প্রায় 1 ঘন্টা ফোনে কথা বলেন জেলেনস্কি। অপরদিকে রুশ সংবাদ মাধ্যম কমারস্যান্ট বলছে, ইউক্রেন যুদ্ধ অবসানে একটি সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে রাশিয়ার দখলে থাকা কিছু ভূখণ্ড বিনিময় করতে রাজি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এর জন্য পুতিনের প্রধান শর্ত হচ্ছে পুরো ডনবাস অঞ্চল অবশ্যই রাশিয়ার হতে হবে। সীমান্তে কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এক যৌথ বিবৃতিতে দেশ দুটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর 12টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। বিবৃতিতে বলা হয়, শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে দুই দেশের সীমান্ত এলাকায় নতুন করে সেনা সমাগম বা উস্কানিমূলক কোনো সামরিক তৎপরতা চালাতে পারবে না। টানা 2 দিন উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এই সমঝোতায় আসে দুই দেশ। গত 7ই ডিসেম্বর যুদ্ধবিরতি ভেঙে পুনরায় সংঘর্ষে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়া। 20 দিনের এই যুদ্ধে দুই দেশের 100 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুতের সংখ্যা প্রায় 5 লাখ। যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড় ও ভারী তুষারপাতের আশঙ্কায় বহু ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী শুক্রবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে 1600 ফ্লাইট বাতিল এবং 7400টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বৈরী আবহাওয়া সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে। দেশটির আবহাওয়া অফিস জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকেল 4টা থেকে শনিবার দুপুর 1টা পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। নিউ ইয়র্ক ও কানেটিকাটে সর্বোচ্চ 23 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস রয়েছে।
যুক্তরাষ্ট্রে বড়দিনের ছুটিতে সবচেয়ে বেশি অবকাশকালীন ভ্রমণ করেন নাগরিকরা। এই সময় ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় বিপাকে লাখো যাত্রী। এদিকে তুষারপাতের কারণে কানাডার টরন্টো শহরেও ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। ম্যাচ শুরুর আগেই হার্ট অ্যাটাকে মারা গেছেন বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। দলের ওয়ার্ম আপ সেশনের সময় হার্ট অ্যাটাক করেন তিনি। মাঠেই তাকে জরুরি ভিত্তিতে সিপিআর দেওয়ার পর মাহবুব আলী জ্যাকিকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সে ওঠানো হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর ফেরানো হয়নি। দীপ্ত সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তৃতীয় দিনে তারেক রহমানের ব্যস্ত সময়, ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন, হাদির কবর জিয়ারত। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগের সড়ক অবরোধ, ইনকিলাব মঞ্চের তীব্র যানজট। পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে ৩৫ বস্তা টাকা, গণনায় অংশ নিয়েছেন ৫ শতাধিক মানুষ। এই ছিল এখনকার মতো। এরপর সন্ধ্যার সংবাদ ৬টা ৪০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।